আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের লাইভ সেশনে। যুক্ত আছে আমি ডক্টর আফরিন খন্দকার। আচ্ছা, আজকে আমাদের টপিকটা হচ্ছে খুবই ইজি টপিক, কিন্তু একটু বড়, মানে দত্ততে বেশ বড় চ্যাপ্টার হচ্ছে অ্যাবনর্মাল পিউপিয়ামের চ্যাপ্টারটা। তো নর্মাল পিউপিয়াম, অ্যাবনর্মাল পিউপিয়াম এবং হচ্ছে ভিল্যাক। তো পিউপিয়াম ভেরি কমন কেস। আমাদের এমনও হবে যে বিএসএমতে যে কজন পরীক্ষার্থী থাকবে প্রত্যেকটার জন্য এমনই আছে 10 জন পরীক্ষার্থী দিলে 10টা অফসের কেসই থাকে পিউপিয়াম। এছাড়া হচ্ছে আপনার দেখা যায় বারডেমেও প্রচুর পিউপিয়ামের কেস থাকে। আচ্ছা, আমার সাউন্ডটা একটু ঠিক আছে কিনা একটু কমেন্ট করতে হবে। আচ্ছা, আমার সাউন্ডটা কি ঠিক আছে? সাউন্ড স্লো মানে কি আপু? আচ্ছা, তো পিউপিয়াম এভাবেই থাকে। এফসিপিএসে প্রচুর কমন যে কেসে আমার পিউপিয়াম থাকবে, কারণ একটা পিউপিয়ামই মোর দ্যান ইনাফ যে আপনার কী কারণে ডেলিভারিটা হয়েছে এই রিলেটেড সব কোয়েশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করবে। হ্যাঁ শাকিল, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো মোটামুটি গেল পিউপিয়ামের কথা। তো এখন পিউপিয়াম নর্মাল নাকি অ্যাবনর্মাল এটা কেমনে বুঝবো? নর্মাল অ্যাবনর্মাল কি পরীক্ষার সময় বলবো কিনা? তো আমরা পরীক্ষায় একজন এফসিপিএস পরীক্ষার্থী কখনোই আমরা বলতে যাব না ম্যাডাম দিস ইজ এ নর্মাল পিউপিয়াম ফলোইং সিজারিয়ান সেকশন, এরকম দরকার নাই। আমরা সবসময় বলবো এত ডে অফ পিউপিয়াম ফলোইং সিজারিয়ান সেকশন কেন হয়েছে। তো আমরা নর্মাল অ্যাবনর্মাল অবশ্যই বলবো না। ম্যাডাম যদি আস্ক করে যে এটা কি নর্মাল নাকি এটা অ্যাবনর্মাল, তখন আপনি বলতে পারেন। এখন এটা কি নর্মাল না অ্যাবনর্মাল এটা নিয়েই হচ্ছে আপনার কনফিউশন থাকে। আপু বিশ্বাস করেন ক্লাস নেওয়া আমি ছাইড়া দিব, আমার এত পেরেশানি ভাল লাগে না। এই নয়েজ সাউন্ড এই সেই ঠিকঠাক, তারপরে হচ্ছে জুমের লিঙ্ক জুমের সাউন্ড, মানে আমার মাথা নষ্ট লাগে, বিশ্বাস করেন একদম মাথা নষ্ট লাগে। আছেন একটু দেখেন তো আমার সাউন্ডটা ঠিক আছে কিনা। আমার সাউন্ড একটু চেক করে দাও। এখন সাউন্ড ঠিক আছে? আচ্ছা, তো কই যেন ছিলাম, মানে এটা নর্মাল নাকি অ্যাবনর্মাল পিউপিয়াম। এখন এটা কি অনেকগুলো সিনারিও দিয়ে পরীক্ষার সময় আমাদেরকে বলে, অনেকগুলো পার্ট দিয়ে অনেকগুলো ঘটনা দিয়ে এক একটা থাকে। তা আমি কিভাবে বুঝবো যে এটা নর্মাল নাকি অ্যাবনর্মাল? এক্সট্রা একটা সাউন্ড হচ্ছে, এখন ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো ধরেন আমাদের অ্যাবনর্মাল পিউপিয়াম চ্যাপ্টারে যা কিছু আছে এরকম কোনো কিছু যদি থাকে তাহলে আপনার বুঝতে হবে সেটা অ্যাবনর্মাল পিউপিয়াম। যেমন আপনার পেশেন্টে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আপনার পেশেন্টের ধরেন আপু
ডেলিভারির পরে অনেক ব্লিডিং হয়েছে, এরপরে দেখা গেল তাকে আপনাকে হচ্ছে বেলুন টেম্পোনেট দিতে হয়েছে বা কন্ডম ক্যাথেটারাইজেশন করতে হয়েছে। এরপরে হচ্ছে আপনি দেখলেন যে এরপরে আপনি পেশেন্টটাকে পাইলেন যে যদি এরকম তারপর হচ্ছে পেশেন্টের যদি এমন হয় তাহলে আমরা সিরিয়ালে মনে রাখবো, যদি পিপল সেপসিস থাকে, সেপসিস কিন্তু আলাদা, ওটার ফিচার। সেপসিস যদি থাকে, আমার পেশেন্টের যদি ব্রেস্টের কমপ্লিকেশনস থাকে, আমার পেশেন্টের যদি ইউরিনারি কমপ্লিকেশনস থাকে, আমার পেশেন্টের যদি ডিভিটি অথবা সাইকোসিস ডেভেলপ করে, ইভেন আপনার হচ্ছে পিপিএইচ এর কথাও মনে রাখতে হবে। তাহলে এই 7টা পয়েন্ট যে এগুলো যদি আমার পেশেন্টের থাকে তাহলে সেটা কি আবার নয়েজ হচ্ছে, সাউন্ড নাই। আচ্ছা, ডিসিএ থেকে আমার সাউন্ডটা কিছুক্ষণ একটু মনিটর করেন। ডিসিএ থেকে যে আসেন আমার সাউন্ডটা একটু চেক করেন কিছুক্ষণ। এক্সট্রা সাউন্ড আমি কি করব বুঝতেছি না তো আমি। স্যার, বাবার ফোনটা নিয়ে এসো। কোন ফোন? ব্লু কালার? না না, নিয়ে আসো একটা, যাও নিয়ে আসো, ব্লুটা নিয়ে আসো। হ্যাঁ, আচ্ছা শাকিলকে তো আমি দেখতে পাচ্ছি, আমার সাউন্ড ঠিক আছে কিনা দেখেন। ব্লুটুথ নাই, কানেকশন নাই। ব্লুটুথের কানেকশন নাই, হেডফোনের কানেকশন এখন বাদ দিছি। আমার একটা ফোন দিতে বলেন। ফোন দাও, এত ডিস্টারবেন্স তো ক্লাস নিতে পারবো না, সাউন্ডে প্রবলেম হচ্ছে। এটা ফোন দাও, আমার আইডি ঢুকে দাও। এটা সাউন্ডের সমস্যা ছিল না? না, এটা দিয়ে কালকে নিলাম তো ক্লাস।
চিৎকার শব্দ আসার কোনো অপশনই নাই। আচ্ছা, আমি আর 5-10 মিনিট দেখবো, যদি ক্লাস ঠিক না থাকে আমি তাহলে ক্লাস পোস্টপোন করব। তাহলে আজকে আমি আর ক্লাস নিতে পারবো না, কারণ এর চেয়ে আমি আর কোনো কিছু মেনটেন করে আসলে ক্লাস নিতে পারবো না। আলাদা রুমে আসি, ফ্যান অফ করে নিছি, আর কি করবো, আর কিছু করার নেই। তাহলে আমার কপালে আজকে ক্লাস নেওয়া নাই। ঠিক আছে, আমি ব্যাক কামরায় চলে যাচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা ডিসকাস করব হচ্ছে বিবেকটাও হচ্ছে পিরপ্রেমের কেসের সাথে সবসময় আস্ক করবে। পিরপ্রেমের কেস থাকবে, ওইখানে দেখা যাবে আপনাকে ম্যাডাম আস্ক করবে যে তোমার পেশেন্টে কেন তুমি সিজার করলা, এটা কি নর্মাল ডেলিভারি করা যেত না? এই যে সিজারের পরে তুমি যদি নর্মাল ডেলিভারি করতে, এই টার্মটাকে কি বলে? তো এটা হচ্ছে আমরা জানি এটার ভিভ্যাকও বলে, ভিজাইনাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন, অথবা কিন্তু টোল্যাকও বলে। টোলাকে বলে ট্রায়াল অফ লেবার আফটার সিজারিয়ান সেকশন, এটাও বলে। আচ্ছা, তো তাহলে আমাদের কি জানতে হবে যে কেন আমি বিবেক করব, বিবেক করার কি কি ক্রাইটেরিয়া আছে, কখন করতে পারবো না, একটা পেশেন্ট যদি এরকম ট্রায়ালে থাকে তাকে কিভাবে আমি হচ্ছে টার্মিনেট করব। আচ্ছা, আচ্ছা, তাহলে এটা আমাদের জানতে হবে। পিরপ্রেমের কেসের মধ্যে এই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করে সাধারণত। আচ্ছা, আর একদমই হচ্ছে টিপিক্যাল একটা কেস আপনার কাছে আসছে, অ্যাডমিটেড ফর অবস্টেটিক ম্যানেজমেন্ট, 38 উইকসে পেশেন্ট আসছে, আপনি কখন তাকে দিতে পারবেন, এরকম কেস খুবই রেয়ার। কিন্তু আপু সরোয়ারদের কেস কিন্তু একটু, কান্না দেখানো পানি। হ্যাঁ দেখেছি, হ্যাঁ আপনার ওই ক্ষেত্রে সরট দিতে অনেক সময় কিছু মানে একদম আমার কাছে সরদির অফ কেসগুলো আপু একটু ইজিই মনে হয়, ঝামেলা একটু কমই থাকে সরদির কেসগুলোতে। আবার হচ্ছে মুগদাতেও যদি আপনাদের পরীক্ষার, এটা তো নতুন সেন্টার শুরু হয়েছে, ওখানকার কেসও ইজি থাকে, ওই সব ক্ষেত্রে আপনি পাইতে পারেন। আচ্ছা, তাহলে ধরেন আমার কাছে বিবেকের আমরা একটা ইজি কেস, যেরকম সবকিছু ভালো আছে, আমার কাছে পেশেন্ট অবস্টেটিক ম্যানেজমেন্টে আসছে। তো ধরেন মিসেস রহিমা নামে একটা পেশেন্ট আমার কাছে আসছে, তার বয়স হচ্ছে 28 ইয়ার্স, আগে হচ্ছে প্যারা তার 1 সিজারিয়ান সেকশন +0, সে একটা হাউস ওয়াইফ, লো সিস্টেমিক কন্ডিশন থেকে আসছে। এখন তার কত উইকসে সে প্রেজেন্ট করছে তার 37 উইকস 5 ডেজ প্রেগনেন্সিতে। এটার সাথে আপনি বলতে পারেন 37 উইকস 5 ডেজ উইথ প্রিভিয়াস হিস্ট্রি অফ 1 সিজারিয়ান সেকশন, 1 সিজারিয়ান সেকশন, নাও অ্যাডমিটেড ফর অবস্টেটিক ম্যানেজমেন্ট। তাহলে এভাবে আমরা শুরু করতে পারি। এরপরে আসেন অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট, সে একটা রেগুলারলি মেনস্ট্রেটিং উইমেন ছিল, তার এলএমপি কবে ছিল, অ্যাকর্ডিংলি ইডিডি কবে হবে। এরপরে আসেন হচ্ছে আর্লি আল্ট্রাসোনোগ্রাফি স্ক্যান করা থাকলে সেটা আমার উল্লেখ করতে হবে। আচ্ছা, এখন আসেন তার প্রেগনেন্সি পিরিয়ড এত আনইভেন্টফুল কখনোই আসে না আপু। হ্যাঁ, যদি বাই চান্স আসে, অনেক সময় কিছু কেস ভর্তি দেয় এইসব জায়গায়, যে পেশেন্ট আসছে সিজার করানোর জন্য, আউটডোর থেকে বলছে আপনার আগে সিজার আছে, আচ্ছা আপনি ভর্তি হন, আপনার অমুক তারিখে সিজার করাবে, এদেরকেও পরীক্ষা হলে দিতে পারে, এটা একটু কম শোনা যায়। আচ্ছা, তাহলে পেশেন্টের প্রেগনেন্সি পিরিয়ডটা কেমন ছিল? আনইভেন্টফুল, নাও অ্যাডমিটেড ফর অবস্টেটিক ম্যানেজমেন্ট। আচ্ছা, তো এটা মোটামুটি গেল। এরপরে আসেন হচ্ছে অবস্টেটিক হিস্ট্রি, তার বিয়ে হয়েছে কতদিন ধরে, প্রথম বাচ্চা সিজারটা কেন হয়েছে, ধরেন ফিটাল ডিস্ট্রেসের কারণে হয়েছে প্রথম বাচ্চা। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আচ্ছা মানে কেন হয়েছে এটা একটু যেন খেয়াল করে বলি। আর এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে তার পার অপারেটিভ অ্যান্ড পোস্ট অপারেটিভ পিরিয়ড ওয়াজ আনইভেন্টফুল। হ্যাঁ, এই কথাটা বলতে হবে অবস্টেটিক হিস্ট্রির মধ্যে। আচ্ছা,
তো এছাড়া তার কোনো হচ্ছে দেখা গেছে এমআর অথবা অ্যাবর্শন অথবা আদার কোনো সার্জারির কোনো হিস্ট্রি নাই, তাহলে এটা একটু আমরা বলে আসবো। With due consent and maintaining adequate privacy, I examined her and I found her anxious but cooperative. এখানে সবকিছু অ্যাজ ইউজুয়াল, এক্সট্রা করে কোনো কিছু প্রায়োরিটি পাবে না, যা কিছু নর্মালি বলি তা কিছুই বলবো। আচ্ছা, এটা গেল। এরপরে আসেন হচ্ছে পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। আচ্ছা, আপনার হচ্ছে অ্যাবডোমেনটা হচ্ছে আমার কি আছে, অ্যাবডোমেনের ইন্সপেকশনে আমরা একটা ট্রান্সভার্স কার্ড দেখতে পাবো। এটা কত বাই কত সেন্টিমিটার মেজারমেন্টটা বলতে হবে। এরপর আসেন হচ্ছে অ্যাবডোমেনের আর কি লাগবে, সিম্ফাইসিও ফান্ডাল হাইট কেমন, অ্যাবডোমিনাল গার্ড কেমন, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আপনার লাইকাল ভলিউমটা কেমন, লাইকাল ভলিউমটা কেমন। আচ্ছা, আর কি বলবো আমরা, আমরা হচ্ছে অ্যাবডোমেনটা কেমন, সফট, নন টেন্ডার, স্কার টেন্ডারনেস আছে কিনা, না থাকলে বলবো নাই। আচ্ছা, তারপর আমরা বলবো there is a single fetus with longitudinal line with cephalic presentation, cephalic presentation। আচ্ছা, fetal heart sound কত, পিভি, পিভি কি করে আসবো কিনা, না পিভি করবেন না আপু, করবেন না, করবেন না, ব্যাস পিভি করবেন না। আচ্ছা, so from history and clinical examination my diagnosis is this is a case of, তাহলে আমার কেসটা কি, সেকেন্ড গ্র্যাভিডা, 37 weeks 5 days pregnancy with previous history of 1 cesarean section। এরকম থাকলে তাহলে তুমি তোমার পেশেন্টে এখন কি করবা, তাহলে আমি কি করব ম্যাডাম, আমি প্রথমে পেশেন্টের সিলেকশন ক্রাইটেরিয়াগুলো দেখব, ভিভ্যাক করার জন্য সেটা ফুলফিল করেছে কিনা, কন্ট্রা ইন্ডিকেশনগুলোকে আমি এক্সক্লুড করব। এরপরে আমি আমার পেশেন্টটাকে কাউন্সেলিং করব এবং কাউন্সেলিং করে পেশেন্টকে ডিসচার্জ দিব এবং পেশেন্টকে কিছু পয়েন্ট বলে দিব। কি বলে দিব, বলে দিব পেশেন্টকে 24 আওয়ার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবল থাকতে হবে, পেশেন্টকে আপনার ওয়েল মোটিভেটেড হইতে হবে। আচ্ছা, এছাড়া হচ্ছে পেশেন্টের যদি ব্যথা উঠে অথবা হচ্ছে পার ভিজাইনাল ব্লিডিং আসে অথবা পার ভিজাইনাল ওয়াটারি ডিসচার্জ আসে অথবা তার ইডিডিটা যখনই ক্রস করে যাবে তখনই সে হসপিটালে ভর্তি হবে। আচ্ছা, তাহলে এই কথাগুলো আমরা বলে দিব। আচ্ছা, তাহলে এটা মোটামুটি গেল। তাহলে তুমি এই ভিভ্যাকের ক্ষেত্রে কি কি সিলেকশন ক্রাইটেরিয়া দেখবা, কি কি সিলেকশন ক্রাইটেরিয়া আমার দরকার, আর হচ্ছে আমার কখন কন্ট্রা ইন্ডিকেশন। তার প্রথমে আসেন হচ্ছে সিলেকশন ক্রাইটেরিয়া, আরেকটা হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন। সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে কি কি আছে, তাহলে এখানে আমার বলতে হবে 1 নম্বরে পেশেন্টের কিন্তু অ্যাডিকুয়েট পেলভিস থাকতে হবে, পেলভিসটা আমার অ্যাডিকুয়েট থাকতে হবে, এটা একটা। তারপরে আসেন আমার পেশেন্টের হচ্ছে নিজের অনুমতি লাগবে, একটা কনসেন্ট, ইনফর্ম কনসেন্ট লাগবে, তার হচ্ছে আগে একটা ট্রান্সভার্স কার্ড থাকতে হবে, একটা ট্রান্সভার্স কার্ড থাকলে করতে পারবো, একটা লোয়ার ট্রান্সভার্স কার্ড থাকলে আমি করতে পারবো। আচ্ছা, এবং আমি এমন একটা জায়গায় আছি যেখানে হচ্ছে কন্টিনিউয়াস লেবারটা মনিটরিং পসিবল এবং উইদিন 30 মিনিট ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন পসিবল, 30 মিনিটের মধ্যে ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন পসিবল। এছাড়া হচ্ছে আমাকে এক্সক্লুড করতে হবে ম্যাল প্রেজেন্টেশন নাই, ফিটাল ডিস্ট্রেস নাই, হ্যাঁ, এবং সিপিডি নাই। এগুলাকে যদি আমি না পাই তাহলে বলবো যে আচ্ছা ঠিক আছে, এর ক্ষেত্রে করা যাবে। এখন আসেন তাহলে হোয়াট আর দ্য কন্ট্রা ইন্ডিকেশনস ফর ভিভ্যাক, হ্যাঁ, কখন কোন কোন ক্ষেত্রে আপনি ভিভ্যাক করতে পারবেন না, কন্ট্রা ইন্ডিকেশন। তার প্রথম কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে পেশেন্টের যদি একটা হিস্ট্রি থাকে ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশনের, একটা পেশেন্টের যদি আগে ইউট্রাইন রাপচারের হিস্ট্রি থাকে, পেশেন্টের যদি এমন হচ্ছে 2টা বা তার বেশি, আপনার আসলে এইটা 1-এর বেশি হবে কথাটা, 1টা বা তার বেশি যদি লোয়ার ট্রান্সভার্স কার্ড থাকে, হ্যাঁ, 1টার বেশি, ঠিক আছে। 1টা থাকলে তো আমরা করবই, 1টা থাকলে করব, কিন্তু 1টার বেশি যদি থাকে, 1টার বেশি কথাটা শুধু বলবো, 1টার বেশি থাকলে
আমরা হচ্ছে কি করব, তো এটা সহজে এইভাবে বলতে পারি, 2টা বা তার বেশি থাকলে, এটা বলাটা ইজি। আমরা তার হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন করতে পারবো না। এরপর আসেন, আগের পেশেন্টের যদি এরকম থাকে ইন্ট্রাপার্টাম এবং পোস্টপার্টাম পিরিয়ডে যদি তার ফিভারের হিস্ট্রি থাকে, তার জ্বর থাকে, এই ক্ষেত্রে, অথবা তার অপারেশনের হিস্ট্রি যদি নেই, এমন একটা ইউটেরাসে ইনসিশন দিয়েছে, ধরেন আমরা তো এভাবে দিই, অনেক সময় বাচ্চা বের করার জন্য এক্সটেনশন করা লাগে, যে সেটা ফুল কর্পাসকে কভার করেছে, অথবা যদি ইনভার্টেড টি শেপ অথবা জে শেপড ইনসিশন দেই, যেটা হচ্ছে ইউটেরাসের বডিটাকে কভার করে আছে, তাহলে আমরা তাকে কি বলবো, এটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন ফর ভিভ্যাক। এখন আসেন, এটার সাথে মিল আছে কার, এটার সাথে মিল আছে আপু, যে কখন তুমি সরাসরি ইলেকটিভ সিজাইন সেকশন করবা। হ্যাঁ, সরাসরি ইলেকটিভ সিএস কখন করব, ইলেকটিভ সিজাইন সেকশন আমি কখন করে ফেলবো, এটা মোটামুটি একই, এটার সাথে মিলাই বলে দিব, যদি একটা ক্লাসিক্যাল সিজাইন সেকশন থাকে, 2টা বা তার বেশি লো ট্রান্সভার্স স্কার থাকে। আচ্ছা, প্রিভিয়াস সিএসটা কেন হয়েছে, প্রিভিয়াস হিস্ট্রি অফ সিএস ডিউ টু রিকারেন্ট কজ। আচ্ছা, তার আগে হিস্ট্রি আছে আপনার হচ্ছে একটা সিজার আছে, কিন্তু তার সাথে অবস্টেট্রিক কমপ্লিকেশনও আছে, একটা সিজার সাথে অবস্টেট্রিক কমপ্লিকেশনস কি কি, যেমন হচ্ছে ধরেন বিগ বেবি, হ্যাঁ, তারপর হচ্ছে কি আপনার সিপিডি, বর্ডার লাইন, তাহলে এদের ক্ষেত্রে আমি ইলেকটিভ সিএস করব। আচ্ছা, আর যদি এরকম থাকে যে আপনার পেশেন্টের সাকসেসফুল রিপেয়ার অফ ভিভিএফ এর হিস্ট্রি আছে, সেটাও একটা ইন্ডিকেশন যে আমি সরাসরি সিজাইন সেকশন করে ফেলবো। তাহলে এই হচ্ছে আমার ইলেকটিভ সিজাইন সেকশনের ক্রাইটেরিয়া। এখন আমরা এই পেশেন্টে কিভাবে ডেলিভারিটা করাবো, কিভাবে আমরা ডেলিভারিটা করাবো, তাহলে প্রথমে আসেন, আচ্ছা তাহলে প্রথমে আসি আমরা কি করব। হ্যাঁ, তো আমরা পেশেন্টের হচ্ছে স্পন্টিনিয়াস একটা ভেজাইনাল ডেলিভারির জন্য আমরা ট্রাই করব, নিজে নিজে লেবার পেন উঠে গেলে তো খুবই ভালো। আমরা কতদিন ওয়েট করতে পারবো, স্পন্টিনিয়াস অনসেট অফ লেবারের জন্য আমরা ওয়েট করতে পারবো 41 উইকস পর্যন্ত, ইডিডির পরে আরও 1 সপ্তাহ পর্যন্ত। এরপর আমরা হচ্ছে নর্মাল ডেলিভারি ট্রায়াল দিতে পারবো, আমরা এদেরকে একটা আইভি ফ্লুইড দিয়ে রাখি, এদের সিবিসি না থাকলে করতে দিই, অথবা হিমোগ্লোবিন, যদি সিবিসি করা থাকে হিমোগ্লোবিন, ব্লাড গ্রুপিং, আনরিচ টাইপিং এবং ক্রস ম্যাচ ব্লাড হাতে রাখি, ব্লাড। এরপর আমরা কি করব, পেশেন্টকে আমরা মনিটরিং করতে থাকবো, মা বাচ্চা লেবার মনিটরিং করতে থাকবো। তাহলে মনিটরিংটা আমরা কিভাবে করব, ম্যাটারনাল মনিটরিং কিভাবে করব, আমরা হচ্ছে মায়ের পালসটা দেখব। আচ্ছা, মায়ের পালসটা মনিটর করব, আর হচ্ছে আমরা দেখব যে স্কারের জায়গায় সে পেইন বলে কিনা বেশি, এটা খেয়াল রাখবো। এরপর আসেন ফিটালের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস সিটিজি করব। আচ্ছা, লেবারের ক্ষেত্রে আমরা লেবারটা মনিটর করব নেক্সট জেনারেশন লেবার কেয়ার গাইড দিয়ে, এবং আমরা লেবারের সময় কি করব, কাটশট করব ফোরসেপ অথবা ভেন্টোস দিয়ে। আচ্ছা, এরপর আসেন হচ্ছে ডেলিভারির ক্ষেত্রে আমরা কি করব, এভাবে আমরা মনিটর করছি, মনিটর করে আমরা যদি দেখি লেবারটা সুন্দর নর্মাল প্রোগ্রেস হয়েছে, নর্মাল প্রোগ্রেস, তাহলে আমরা কি করব, তাকে হচ্ছে ভেজাইনাল ডেলিভারি অ্যালাউ করব এবং ফোরসেপ অথবা ভেন্টোস দিয়ে সেকেন্ড স্টেজকে কাটশট করব। কোনো কারণে যদি দেখলাম অ্যাবনর্মাল প্রোগ্রেস কি কি হতে পারে, অ্যালার্ট লাইন থেকে ডান পাশে চলে গেছে, হ্যাঁ, সার্ভাইকাল ডাইলেটেশন অ্যালার্ট লাইনের ডান পাশে চলে গেছে, এইটা একটা। আরেকটা হচ্ছে, বাবু সাউন্ড কমাও, ইনঅ্যাডিকুয়েট ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে,
আর আরেকটা হচ্ছে ডিসেন্ট ঠিক মতো হচ্ছে না, ডিসেন্ট ঠিক মতো হচ্ছে না। এসব ক্ষেত্রে আমি কি করব, ইমার্জেন্সি সিজার সেকশন করব। অথবা যদি তার ইম্পেন্ডিং স্কার রাপচারের ফিচার আসে, ইম্পেন্ডিং স্কার রাপচারের ফিচার আসে, তখন আমি কি করব, আমার হচ্ছে ইমার্জেন্সি সিজার করব। লিখতে যাও। আপনার কাছে লেখো। আচ্ছা, তাহলে স্কার রাপচার, ইম্পেন্ডিং স্কার রাপচারটা আমরা কিভাবে বুঝতে পারি, স্কার রাপচারে কি কি ফিচার থাকে? তো আপু, স্কার রাপচারে, ইম্পেন্ডিং স্কার রাপচারের ক্ষেত্রে কি থাকবে? তো আমরা জানি রাপচার মানে হচ্ছে আমার সবগুলা লেয়ার যদি ডিসরাপশন হয়ে যায়, ইউট্রাসের লেয়ার। আর স্কার ডিসেন্স হচ্ছে আমার পেরিটোনিয়ামটা ইনট্যাক্ট থাকবে। আচ্ছা, তাহলে ইম্পেন্ডিং স্কার রাপচারে ইম্পেন্ডিং স্কার রাপচার অথবা স্কার রাপচার যেটাই হোক, এখানে কি থাকবে, পেশেন্টের কিন্তু একটা অ্যাকিউট সিভিয়ার সুপ্রাপিউবিক পেইন থাকবে, সুপ্রাপিউবিক পেইন থাকবে, তার কন্ট্রাকশনের মাঝেও তার পেইন থাকবে, তার বেশি বেশি ইউরিনেশনের ডিজায়ার হবে, ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন হবে, এছাড়া তার টিনেসমাস হবে, টিনেসমাস খুবই ডিজায়ার হবে ডেফিকেশনের জন্য, কিন্তু শুধুমাত্র মিউকাস বের হবে। এরপরে আসেন আমরা কি দেখব, এক্সামিনেশনে আমরা দেখব মায়ের পালসটা খুব ইম্পর্টেন্ট। পালসটা হচ্ছে আমরা কেমন পাবো, ট্যাকিকার্ডিয়া পাবো, অনেক সময় হাইপোটেনশনও হইতে পারে। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা কি পাবো, স্কার টেন্ডারনেস পাবো। এটা দেখবেন আপনাদের বেড সাইডে দেখাচ্ছি আমরা কিভাবে দেখি স্কার টেন্ডারনেসটা। ধরেন পেটে আমরা কি করি, নর্মালি তার যে স্কার এটা থেকে একটু নিচে কিন্তু পালপেশন, ওই আসল স্কারটা, ইউট্রাসের স্কারটা একটু নিচে। তো আমরা কি করি, এই স্কার বরাবরই যদি প্রেস করি নিচ পর্যন্ত চাপটা চলে যায়। তো এই বরাবর এভাবে প্রেস করে করে আমরা হচ্ছে কি দেখব, স্কার টেন্ডারনেস দেখব, এটা একটা। এছাড়া আমরা কি দেখব, ফিটাল হার্ট সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে আমরা পার ভিজাইনাল এক্সামিনেশন করব। এখানে কি পেতে পারি, পার ভিজাইনাল ব্লিডিং পেতে পারি, অনেক সময় আমরা হেমাচুরিয়া পেতে পারি। এবং যদি স্কারটা রাপচার হয়ে যায় তাহলে কি হবে, ফিটাসটা উপরের দিকে চলে যায়। লস অফ ফিটাল প্রেজেন্টিং পার্ট হুইচ ওয়াজ প্রিভিয়াসলি প্রেজেন্ট, আগে যেটা এইমাত্র এখানে ছিল সেটাকে আমি লস করব, ফিটাল পার্টকে। তাহলে এই হচ্ছে আমার স্কার রাপচারের ফিচার। আচ্ছা, এখন আসেন হচ্ছে এই যে ভিভ্যাক করতে চাইলাম, ভিভ্যাক করার সুবিধা কি? তো সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অ্যাডভান্টেজ অফ ভিভ্যাক, পরবর্তীতে কিন্তু ভিভ্যাক রিলেটেড যদি চিন্তা করি, পেশেন্টের হসপিটাল স্টে কম হবে, অ্যানেস্থেটিক হ্যাজার্ডটা হবে না, যেহেতু অ্যানেস্থেশিয়া লাগতেছে না, হসপিটাল স্টে কম, অ্যানেস্থেটিক হ্যাজার্ড কম। আচ্ছা, আরেকটা হচ্ছে পেশেন্টের ব্লাড ট্রান্সফিউশন লাগবে না, এই রিলেটেড হ্যাজার্ডটাও কম হবে। আচ্ছা, তারপর আসি হচ্ছে সবচেয়ে বড় কথা, পেশেন্টের পরবর্তী অবস্টেটিক আউটকামটা ভালো হবে এবং তার প্লাসেন্টা অ্যাক্রিটা স্পেকট্রাম হবে না। তো এটা লাস্টে বলবো, কারণ এটা শুরুতে বললে ম্যাডাম আর একটাও শুনতে যাবে না। আচ্ছা, এছাড়া কি হবে, বাচ্চার ক্ষেত্রে বাচ্চার রেসপিরেটরি ডিস্ট্রেসটা কম হবে, বাচ্চার হচ্ছে কি হবে, আপনার মায়ের সাথে বন্ডিংটা খুব ভালো হবে এবং ব্রেস্ট ফিডিংটা ভালো হবে। আচ্ছা, তো এটা হচ্ছে সুবিধা। এবার আসি হচ্ছে ভিভ্যাকের সমস্যা কি। তো একটা হচ্ছে স্কার ডিহিসেন্স, আর একটা হচ্ছে স্কার রাপচার। স্কার রাপচারের চান্স কত পার্সেন্ট? যদি আগে লোয়ার সেগমেন্ট সিজার সেকশন থাকে তাহলে 0.2 থেকে 1.5%, এটা যদি ক্লাসিক্যাল হয় তাহলে হচ্ছে 4 to 9%। আচ্ছা,
তাহলে এটা হচ্ছে স্কার রাপচার। আচ্ছা, কত পার্সেন্ট চান্স? তো এটা গেল, এটা রিস্ক, এবং মাও খুব আপসেট হয়ে যায়, সাইকোলজিক্যালি আপসেট হয়ে যায়। তো বিবেকের এটা হচ্ছে রিস্ক, স্কার ডিহিসে স্কার রাপচার, এবং রাপচার হয়ে গেলে কিন্তু বাচ্চাও মরে যেতে পারে, তাই না? কত ঝামেলা, পেশেন্ট শকে চলে যেতে পারে, পেশেন্টও মরে যেতে পারে। আচ্ছা, তো আমরা কোনটা করতে চাই? আমরা হচ্ছে বিবেক করতে চাই। বিবেকের সাকসেস খুব ভালো, 70 থেকে 75, কেউ কেউ 76%ও বলে 70 থেকে। আচ্ছা, তো আমরা কিভাবে হচ্ছে স্কারটা ঠিক আছে কিনা এটা কিভাবে বুঝবো? হ্যাঁ, স্কারটা কেমন? তো আমরা ইজিলি খুব বুঝতে পারি, স্কার থিকনেস কিন্তু আল্ট্রাসাউন্ডেও বোঝা যায় স্কারটা ভালো আছে কিনা। তো স্কারটা ভালো আছে কিনা এটা বোঝার জন্য সাধারণত কি করতে হয়? হিস্ট্রি নিতে হয়, যে আগের সিজারটা কেমন ছিল, এটা কি ক্লাসিক্যাল সিজার নাকি লোয়ার সেগমেন্ট সিজার সেকশন। আচ্ছা, এইটা একটা। তার সিজারটার ইন্ডিকেশন কি ছিল, এটা কি ইমার্জেন্সি নাকি ইলেকটিভ সিজার সেকশন। তো ইমার্জেন্সি সিজারের প্রিকশন কম নেয়, এই সিজারের পরে হচ্ছে ইনফেকশনের, এই সিজারের পরে হচ্ছে আপনার কন্টামিনেশন হোক, ইনফেকশন হোক, যাই হোক, সবকিছু হওয়ার চান্স বেশি থাকে। আচ্ছা, তাহলে ইমার্জেন্সি না ইলেকটিভ সিজার। আচ্ছা, এটা গেল। পেশেন্টের কি আপনার এপিএইচ মানে ডিউ টু প্লাসেন্টা প্রিভিয়া অথবা প্রম, এগুলোর চান্স আছে কিনা। প্লাসেন্টা যদি নিচে থাকে তাহলে স্কারটা বেশি ভালো হিলিং হয় না। প্রমের পেশেন্টের এন্ডোমেট্রাইটিসের চান্স থাকে, তাহলে এগুলো একটু আমরা এক্সক্লুড করে নিব। পেশেন্টের ডেলিভারির পরে কি কোনো পিউরপারা সেপসিস ডেভেলপ করেছিল কিনা। আবার বসলাম কিন্তু ইন্ট্রা অথবা পোস্ট অপারেটিভ পিরিয়ডে, ইন্ট্রা অপারেটিভ অথবা অপারেশনের পরে তার কি কোনো ফিভার ছিল কিনা, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, গ্যাপটা আমরা চাই 1.5 বছর গ্যাপ। আচ্ছা, আর এই মুহূর্তে কি তার পলিহাইড্রোমনিয়াস অথবা মাল্টিপল প্রেগন্যান্সি আছে কিনা, তাও স্কারকে উইক করে দিবে। আচ্ছা, এখন আমরা স্কারটাকে কিভাবে বুঝতে পারবো? স্কার থিকনেস, তো আমরা একটা হচ্ছে কি পেশেন্টের পালস আমরা দেখি, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে পালস দেখি, পালস ট্যাকিকার্ডিয়া আছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। আমি ক্লিনিক্যালি আমার পেশেন্টকেও এরকম আইডেন্টিফাই করেছি, যে এরকম ব্যথা একদম ট্যাকিকার্ডিয়া, পেট খুলে তো মানে পুরা জাস্ট দেখা যাচ্ছে পানি, একটু হলেই ফেটে যেত আর কি, ট্যাকিকার্ডিয়া, এটা একটা। আর আলট্রাসোনোগ্রাফিতে আমরা কি দেখতে পারি? স্কার থিকনেস দেখতে পারি। স্কার থিকনেস যদি 2 থেকে 3 মিলিমিটারের কম হয় তাহলে সেটা ভালো না, স্কার থিকনেস কম। এটা যদি 4 মিলিমিটার হয় তাহলে স্কারটা ভালো আছে, আমরা বিবেক করতে পারি। ইন্টার কনসেপশনাল পিরিয়ডে আরেকটা কথা বলে হিস্টিওসালপিঙ্গোগ্রাফি। তো এটা পরীক্ষায় সাধারণত বলা লাগে না, কোনো কারণে যদি বলে তোমার পেশেন্ট যদি প্রেগনেন্ট না হইতো কিভাবে আরেকটা কোনো টেস্ট আছে কি করতে পারতাম, হিস্টিওসালপিঙ্গোগ্রাফি করতাম। হিস্টিওসালপিঙ্গোগ্রাফি করে আমরা দেখি ওয়েট শেপ ডিপ্রেশন যদি থাকে মোর দ্যান 5 মিলিমিটার তাহলে কি সেটা খারাপ, স্কারটা উইক। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি গেল আমাদের বিবেক। এটা খুব একটা লাগে না, কারণ এরকম ফ্র্যাঙ্কেস দেয় না, কিন্তু এটা পিউরপ্রিয়ামের সাথে এটা জিজ্ঞেস করে। কারো কোনো কোয়ারি কি আছে? কি অবশ্য সেভাবে নাই। কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি পরেরটা চলে যাই। সবাই খুব ভালো পারে, কিন্তু আমি যখন আপুদের বেডসাইডে জিজ্ঞেস করি তখন কেন জানি সবাই উত্তর দিতে পারে না, এটাই সমস্যা। তো যাই হোক, এই চ্যাপ্টারও যে আমাদের বেডসাইড হবে, ইনশাল্লাহ সবার পড়া ধরা হবে। দেখবো আপুরা আপনারা কত ভালো পারেন, কেন ক্লাস করতেছেন না, দেখবো ইনশাল্লাহ সবার পড়া ধরা হবে। এবং হচ্ছে 1 to 1 সবাই ইনশাল্লাহ পড়া দিবেন। আচ্ছা, কারো কোনো কোয়ারি নেই তাহলে? হ্যাঁ,
আচ্ছা, নর্মাল পিউপ্রিয়াম, অ্যাবনর্মাল পিউপ্রিয়াম, এইটা আমরা হচ্ছে পড়বো হচ্ছে দত্ত থেকে। আর হচ্ছে আপনার উন্ড ইনফেকশনের ক্ষেত্রে কিছু যেমন আরসিওজি ক্রাইটেরিয়া বা ফ্যাক্টর আছে, ওগুলা আরসিওজির কয়েকটা আমি আপনাদের বলে দিব। আচ্ছা, তো আমরা দুইটা চ্যাপ্টার ধরেই পড়ে ফেলবো। দুইটা থেকে আপনি প্রচুর রিটেনেও কোয়েশ্চেন পাবেন, অসপি থেকেও কোয়েশ্চেন আসতে পারে। এছাড়া হচ্ছে আমাদের কেসে তো লাগেই, কেসে তো এটা মানে খুব খুব বেশি লাগে আর কি। বিশেষ করে এফসিপিএস এর মোটামুটি দেখা যায় সব কিছুই পিরপিরামই থাকে। আচ্ছা, তাহলে নর্মাল পিরপিরামে আমরা কিভাবে শুরু করব? এই শুরু করাটা আমাদের হয় না পিরপিরামে, এই জন্য ম্যাডামরা হচ্ছে পছন্দ করে না। হ্যাঁ, এই শুরু করাটা সুন্দর হইতে হবে। বিশেষ করে পিরপিরাম খুবই ইজি কেস, এটা সুন্দর না পারলে ম্যাডামরা খুবই মাইন্ড করেন। আচ্ছা, আমার লাইভটা চলতেছে আশা করি, কিন্তু আমি ক্লিক করলে দেখতে পাচ্ছি না কেন আমার ক্লাসটা। দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আসেন হচ্ছে পিরপিরামের কেস। তাহলে আমার কাছে রহিমা নামে একটা পেশেন্ট আসছে, তার বয়স হচ্ছে 28 ইয়ার্স, তার হচ্ছে প্যারা 1 সিজন সেকশন +0, সে একটা হাউস ওয়াইফ অফ এ লো সোশমিক কন্ডিশন। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে প্রেজেন্টেড অ্যাট হার সাধারণত থার্ড বা ফোর্থের পেশেন্টে আমরা পাবো, থার্ড বেশি পাই। থার্ড ডে অফ পিউপিরিয়াম ফলোইং সিজারিয়ান সেকশন, থার্ড ডে অফ পিউপিরিয়াম ফলোইং সিজারিয়ান সেকশন উইথ দ্য কমপ্লেন অফ লোয়ার অ্যাবডোমিনাল পেইন for 3 days. According to the statement of the patient, she was admitted in Dhaka Medical College Hospital on অমুক ডে। ধরেন আজকে কত তারিখ আপু? আজকে হচ্ছে 28 তারিখ না 29 তারিখ। অন 28/4/2025 অমুক ডেটে সে ঢাকা মেডিকেলে আসছিল। আচ্ছা, উইথ দ্য ডায়াগনোসিস অফ, কি ডায়াগনোসিস নিয়ে? প্রাইমি গ্র্যাভিডা, 37 weeks 6 days pregnancy with pre-labor rupture of membrane. Thereafter, her immediate cesarean section was done, অথবা emergency cesarean section was done on the same day. কখন? রাতে না দিনে? কখন হয়েছে ওই তারিখটা বলবো। ডিউ টু, কেন সিজারটা হয়েছে? ডিউ টু প্রাইমি গ্র্যাভিডা, 37 weeks 6 days pregnancy with pre-labor rupture of membrane with fetal distress। তাহলে এটা আমরা শুরু করলাম। এরপরে তার ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ড ওয়াজ আনইভেন্টফুল। Thereafter she developed slight pain over আপনার ওন্ড এরিয়া অথবা ইনসেশন এরিয়া। পেইনটা কেমন? পেইনটা হচ্ছে আপু ডাল নেচার, ডাল, এবং হচ্ছে এই পেইনটা কেমন? বেড়ে যায় অন ওয়াকিং, রিলিভড হয় হচ্ছে রেস্ট নিলে। আচ্ছা, তো এটা গেল পেইনের কথা বললাম। এরপর হচ্ছে আমরা কি কি জিনিস বলি, সবসময় কয়েকটা জিনিস বলতে চেষ্টা করব। শি গেভ নো হিস্ট্রি অফ ফিভার, ব্রেস্ট এনগর্জমেন্ট অথবা ব্রেস্ট টেন্ডারনেস, এইটা একটা। পেটের কথাটা বলবো পার অ্যাবডোমিনালি, এছাড়া হচ্ছে লোকিয়ার কথা বলে আসবো। ঠিক আছে, লোকিয়ার কথা বলে আসবো। লোকিয়াটা কেমন? লোকিয়া হচ্ছে রেড, অ্যাভারেজ ইন অ্যামাউন্ট এবং নট ফাউল স্মেলিং। আচ্ছা, এরপর আসেন হচ্ছে অবস্টেট্রিক হিস্ট্রি। অবস্টেট্রিক হিস্ট্রিতে পেশেন্টের বিয়ে হয়েছে হচ্ছে 4 বছর,
তারপর হচ্ছে কি আমরা তো বলেছি প্রাইমি, তার সিজারিয়ান সেকশনটা কেন করা হয়েছে, প্রপ উইথ ফিটাল ডিসিজ, তো এটা আর বলা লাগবে না। হ্যাঁ, অবস্টেট্রিক হিস্ট্রিতে যদি আরও একটা সিজার থাকতো তাহলে বলতাম অবস্টেট্রিক হিস্ট্রিতে। আচ্ছা, কোনো পদ্ধতি নিত কিনা কন্ট্রাসেপটিভ এটা বলবো। আচ্ছা, প্রেজেন্ট ইননেসে সব কিছু বলার পরে আমরা সবসময় বাচ্চার কথা বলবো। শি ওয়াজ আস্কড অ্যাবাউট হার বেবি। বাচ্চা কি করে? বাচ্চা খায়, দায়, ঘুমায়। আচ্ছা, তাহলে কি কি বলবো বাচ্চার ক্ষেত্রে? বাচ্চা ফিডস ওয়েল, বাচ্চা স্লিপস ওয়েল। হ্যাঁ, মিকচুরেট করতেছে ডেইলি মিকচুরেশন করতেছে 7-8 বার, ডেফিকেটস করছে ডেইলি, তাহলে বাচ্চা ঠিক আছে। এরপর আসি জেনারেল এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশন এখানে আমার অ্যানিমিয়াটা ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে অ্যানিমিয়া ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে আপনার টেম্পারেচার আছে কিনা এইটা ইম্পর্টেন্ট, অ্যানিমিয়া টেম্পারেচার। আচ্ছা, আর সব কিছু একই রকম। ব্রেস্টের কথা বলবো, ব্রেস্ট শোজ নর্মাল ল্যাকটেশনাল চেঞ্জেস। আচ্ছা, এবার আমি চলে যাব হচ্ছে পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। এখানে কি ব্যান্ডেজ তুলবো? না আপু, ব্যান্ডেজ তুলবেন না। ওন ইনফেকশনের রোগী ছাড়া আপনি কখনোই ব্যান্ডেজ তুলবেন না, কখনোই না না না। অন ইন্সপেকশন আপনার কি আছে? লোয়ার অ্যাবডোমেনটা বাল্স থাকবে, ফুলে থাকবে। দেয়ার ইজ এ ট্রান্সভার্স ব্যান্ডেজ ওভার সুপ্রাপিভিক রিজিয়ন হুইচ ইজ ড্রাই। এরপর আমার কি লাগবে? হাইট অফ ইউটেরাস। হাইট অফ ইউটেরাসটা কত? তা আমাদের কাছাকাছি একটু মিলাই দিলে ভালো। হাইট অফ ইউটেরাস এত, হুইচ করেসপন্ড উইথ হার ডে অফ পিউরপেরিয়াম। আচ্ছা, এরপর আসেন হচ্ছে আমরা কি বলবো, আরেকটা অসকালটেশনে বাউল সাউন্ডটা আমরা দেখি। এরপর আসি হচ্ছে পিভি। পিভিতে আপু কি করতে হবে? পেশেন্টকে ডরসাল পজিশনে রেখে হাঁটু পর্যন্ত কাপড়টা কভার করে রেখে বলতে হবে মা প্যাডের গিট্টুটা খুলেন। সেই গিট্টুটা খুললেই প্যাডটা ড্রপ করবে, নিচের দিকে ড্রপ করবে, আপনি তখন দেখতে পাবেন কি পরিমাণ লুকিয়ে আছে, অ্যামাউন্ট কেমন, কালার কেমন, হ্যাঁ দেখতে পাইলেন। আচ্ছা, এবং কোনো গন্ধ আছে কিনা। তাহলে অ্যামাউন্টটা ধরেন আপনার মডারেট অথবা স্ক্যান্টি, কালারটা হচ্ছে রেড এবং নট ফাউল স্মেলিং। আচ্ছা, এরপর আমরা শেষ করব বেবি এক্সামিনেশন দিয়ে। বেবি এক্সামিনেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি লাগবে? আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? উইথ আপনার ডিউ কনসেন্ট আই এক্সামিনড হার বেবি অ্যান্ড আই ফাউন্ড দিস ইজ এ মেল বেবি। মেল বেবি কি কি দেখবো আর কি কি মাপবো? তাহলে প্রথমে আমি কি দেখবো? বেবিটার কালার কেমন। আমার বেবিটা পিঙ্ক কালার, কোনো ডিহাইড্রেশন নাই। আচ্ছা, তারপর কোনো গ্রস কনজেনিটাল অ্যানোমালি নাই, এরপরে আসেন বাচ্চার ডিহাইড্রেশন নাই। আচ্ছা, আরেকটা জন্ডিস নাই, তাহলে কি বলবো? নন ইকটেরিক। তারপর আসি হচ্ছে আম্বিলিকাল স্টাম্প। আম্বিলিকাল স্টাম্পটা কেমন আপু? ড্রাই, হেলদি, নো পেরিআম্বিলিকাল রেডনেস, নো পেরিআম্বিলিকাল রেডনেস অর ডিসচার্জ। তাহলে এটা আমরা বলবো। আর কি কি জিনিস মেজার করব? মেজারের জিনিসগুলো হচ্ছে প্রথমে বাচ্চার লেংথটা মেপে ফেলবেন, অক্সিপিটো ফ্রন্টাল সার্কামফারেন্স মাপবেন, বাচ্চার হার্ট সাউন্ডটা কত এটা মাপবেন। আচ্ছা, তারপরে আসেন আমরা আর কি কি দেখবো? আরেকটা দেখবো রেসপিরেটরি রেট, টেম্পারেচার এবং ফাইনালি দেখবো ওয়েট। তাহলে 1 2 3 4 5 6 ছয়টা জিনিস আপনার মেজার করতে হবে, দেখতে হবে 1 2 3 4 5 6 ছয়টা জিনিস আপনার দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, আর যদি আপু বেশি ভেজাল লাগে অ্যাটলিস্ট বাচ্চার লেন্থ কত মাপবেন, অক্সিপিটো ফ্রন্টাল সার্কামফারেন্স মাপবেন, আর বলে ফেলবেন অল ভাইটালস আর নর্মাল। এবং আরেকটা কথা মানে ভাইটালস নর্মাল, এবং আরেকটা কথা বলতে হবে রিফ্লেক্সেস আর ইনট্যাক্ট, রিফ্লেক্সেস ইনট্যাক্ট, বাস। So from history and clinical examination, my diagnosis is this is a case of 3rd day of puerperium following cesarean section due to primary gravida, 37 week 6 days pregnancy with pre-labor rupture of membrane with fetal distress. তাহলে এটা হচ্ছে আপু আমার
মানে ফুল ডায়াগনোসিস। এরপর আমরা চলে যাব পিরপিরিয়ামের বিশদ আলোচনায়। হ্যাঁ, পিরপিরিয়ামের বিশদ আলোচনায় আমরা সব কিছু পড়ব। পিরপিরিয়াম যখনই আসবে আপনাকে পিরপিরিয়ামের সব কিছু থেকে ঘোরায় নিয়ে আসবে, অথবা যে কারণে হয়েছে ওইটা সব কিছু আস করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু পিরপিরিয়ামের বিশদ আলোচনায় যাব। আমি একটু 5 মিনিট একটু ব্রেক নিব, একটু ওয়াশরুমে যাওয়ার জন্য একটু 5 মিনিটের ব্রেক।
আচ্ছা, আবার শুরু করতেছি আমরা পিউরপিরিয়ামটা। আচ্ছা, আবার শুরু করতেছি আমরা পিউরপিরিয়াম। ঠিক আছে, আমার সাউন্ড ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা ফুল আপনার হচ্ছে চ্যাপ্টার 2টাই একদম কভার করে পড়বো ইনশাল্লাহ পুরাটা, এবং কনফিউশনও থাকবে না। আচ্ছা, প্রথমে আসি। তো হোয়াট ইজ পিউরপিরিয়াম? পিউরপিরিয়াম নিয়ে যদি আসি, হোয়াট ইজ পিউরপিরিয়াম? পিউরপিরিয়াম হচ্ছে কি? পিউরপিরিয়াম হচ্ছে, এটা হচ্ছে পিরিয়ড। Puerperium is the period following childbirth during which body tissues, especially pelvic organs, revert back to pre-pregnant state, both anatomically and physiologically. এটা হচ্ছে পিউরপিরিয়াম। আচ্ছা, এরপরে কোয়েশ্চেনই আসতে পারে, এটা খুব রেয়ার, যে তোমার এটা কি নর্মাল পিউরপিরিয়াম নাকি অ্যাবনর্মাল পিউরপিরিয়াম? তো আমরা কি বলবো যে ম্যাডাম এটা নর্মাল পিউরপিরিয়াম। আমরা যেটা বলেছি, নর্মাল পিউরপিরিয়াম কেন বলতেছি, তো এটা আমরা খেয়াল করব। তো এটা আমাদেরকে কোর্সে যখন শিখেছিলাম, এভাবে ম্যাডাম শিখাইছিলেন যে কোনো জ্বর থাকবে না, ব্রেস্টের কোনো এনগর্জমেন্ট বা প্রবলেম থাকবে না, কোনো সাব ইনভলিউশন থাকবে না, আর এটা হচ্ছে কোনো ফাউল স্মেলিং ডিসচার্জ থাকবে না। তো এইটা মনে রাখলেই, যে এগুলো নাই তাইলেই হচ্ছে আমার কি, যে আমি বুঝতে পারতেছি এটা নর্মাল পিউরপিরিয়াম। তার প্রথমে আসেন, মাই পেশেন্ট হ্যাজ নো কমপ্লেন এক্সেপ্ট স্লাইট লোয়ার অ্যাবডোমিনাল পেইন। তাহলে আমার পেশেন্টে কি নাই? আমার পেশেন্ট অ্যাফেব্রাইল, তার হচ্ছে ব্রেস্ট ফিডিংটা নর্মাল আছে, কোনো ব্রেস্ট এনগর্জমেন্ট অথবা আদার ব্রেস্টের কোনো কমপ্লিকেশন নাই, আমার পেশেন্টের ইনভলিউশনটা ঠিক আছে, নর্মাল। এরপর আমরা চলে যাব ডিসচার্জ। লোকের কেমন অ্যামাউন্টটা হচ্ছে বলেছি মডারেট ইন অ্যামাউন্ট, কালারটা হচ্ছে রেড ইন কালার এবং নট ফলস স্মেলিং, এটা আমরা বলবো। এছাড়া তার অল ভাইটালস নর্মাল, সো দিস ইজ নর্মাল পিউরপিরিয়াম। আচ্ছা, এরপর আসেন, আমরা এই যে কথা বলতেছি এখান থেকে জিজ্ঞেস করতে পারে, আচ্ছা তাহলে ব্রেস্ট ফিডিং এর কি কি ক্রাইটেরিয়া আছে? আচ্ছা, তোমার পেশেন্টের জ্বর নাই, কখন জ্বর আসতে পারে? তো পাইরেক্সিটা আমি আর একটু পরে বলবো, প্রথমে অন্যগুলো বলে নেই। তারপর হচ্ছে ইনভলিউশন যে নর্মাল বলছো, এটারে কেমনে মাপবা? দেখাতে বলে হাইট অফ ইউটারাস, হ্যাঁ, কীভাবে মাপবো, কীভাবে দেখবো, এটাও বলে। আচ্ছা, লোকিয়ার কথা, তাহলে এই ছোট ছোট কথাগুলো আমাদের সিকোয়েন্সিয়ালি আসতে পারে। এছাড়া অ্যাবনর্মাল পিউরপিরিয়ামের যে কোনো কোয়েশ্চেন আমাকে এর সাথে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, তাহলে প্রথমে আসেন ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিং, তাহলে প্রথমে আসি ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে আপনার কখন আমরা বলতে পারবো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। তো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হচ্ছে পেশেন্ট মানে বাচ্চাকে আমি কোনোই প্রিল্যাকটাল ফিডিং দিব না, কোনো পানি দিব না, মধু দিব না, বাইরের দুধ দিব না, কিছুই দিব না। অ্যাটলিস্ট 8টা ফিড আমি প্রতিদিন তাকে দিব। এই ফিডিংয়ের ক্ষেত্রে 4 আওয়ার্সের বেশি গ্যাপ করব না, এবং রাতে হচ্ছে 6 আওয়ার্সের বেশি গ্যাপ করব না। আচ্ছা, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। আচ্ছা, তাহলে পজিশন আর অ্যাটাচমেন্ট কি? ব্রেস্ট ফিডিং এর পজিশন অ্যাটাচমেন্ট দেখাতে বলে আপু। আচ্ছা, পজিশন হচ্ছে বাচ্চা পুরাটাই কোলে থাকবে, ফুললি সাপোর্টেড থাকবে, ক্লোজ টু মাদার। তাহলে বডিটা হচ্ছে স্ট্রেইট সাপোর্টেড এবং ক্লোজ টু মাদার, এইটা একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে বাচ্চাটা কি থাকবে? ক্লোজ টু মাদার। আরেকটা কি আছে? বাচ্চা ফেস করে থাকবে, ফেসিং টু মাদার্স ব্রেস্ট, এবং নোজটা কই থাকবে? নোজ অপোজিট টু নিপল। এরপরে আসেন অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টের ক্রাইটেরিয়া 4টা। এটাতে কি থাকবে? বাচ্চার মাউথটা ওয়াইড ওপেন থাকবে, চিনটা টাচ করে থাকবে ব্রেস্টকে, আপার এরিওলা বেশি ভিজিবল থাকবে, আর লিপটা, লোয়ার লিপটা টার্নড আউটওয়ার্ড থাকবে, নিচের দিকে আউটওয়ার্ড টার্ন হয়ে থাকবে। তাহলে এটা হচ্ছে পজিশন এবং অ্যাটাচমেন্টের কি কি ক্রাইটেরিয়া আছে। আচ্ছা, আরেকটা জিনিস লাগবে, ফিজিওলজি অফ ল্যাকটেশন, এবং এটার কি কি রিফ্লেক্স আছে এটাও আমরা পড়বো, ফিজিওলজি অফ ল্যাকটেশন। আর ব্রেস্ট ফিডিং এর আরও আমরা জানবো হচ্ছে
কখন হচ্ছে ওভুলেশন হবে, কখন সে কন্ট্রাসেপশন শুরু করবে, ব্রেস্ট ফিডিং কিভাবে আপনার হচ্ছে প্রোটেকশন দিচ্ছে। তো বলা হয়ে থাকে যে ব্রেস্ট ফিডিং করালে আপনার আচ্ছা, ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে মিনস্ট্রেশনটা মোটামুটি দেখা যায় যে আপনার ওভুলেশনের কথা আর কি, নন ল্যাকটেটিং আর ল্যাকটেটিং মা ওভুলেশনটা কখন হবে। তো ওভুলেশনের ক্ষেত্রে আপনার হচ্ছে বলা হয়ে থাকে যে 4 উইক্সে নন ল্যাকটেটিং হলে, আর ল্যাকটেটিং হলে 10 উইক্সে ওভুলেশন। তাহলে কন্ট্রাসেপশনটা কখন শুরু করবে? আচ্ছা, আর মিনস্ট্রেশনটা আপু সাধারণত দেখা যায় যারা আপনার হচ্ছে ব্রেস্ট ফিডিং না করায় তাদের ক্ষেত্রে দেখা যায় 3 মাস পরে আপনার হয় 80% ক্ষেত্রে, আর সাধারণত দেখা যায় আপনার 7 থেকে 9 নম্বর উইক্সে মিনস্ট্রেশন শুরু হয়ে যায়। আচ্ছা, এবার আসি কন্ট্রাসেপশন কখন শুরু করবে। কন্ট্রাসেপশন হচ্ছে নন ল্যাকটেটিং মায়েরা শুরু করবে 3rd পোস্টপার্টাম উইক থেকে, ল্যাকটেটিং মাদাররা শুরু করবে 12 উইক থেকে। আচ্ছা, ব্রেস্ট ফিডিং কিভাবে আমার হচ্ছে কন্ট্রাসেপশন মানে কন্ট্রাসেপটিভ দিচ্ছে বা প্রোটেকশন দিচ্ছে, কন্ট্রাসেপশন হিসেবে কাজ করছে। তো বলা হয় থাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করলে আপনাকে কন্ট্রাসেপটিভ প্রোটেকশন দিবে 98% আপ টু 6 মান্থ। কিভাবে দেয়? ল্যাকটেশনের সময় একটা মা যখন ল্যাকটেশন করায় তার প্রোল্যাক্টিন লেভেলটা প্রোল্যাক্টিন বেশি। তো প্রোল্যাক্টিন কি করে, আপনার সরাসরি জিএনআরএইচ কে ব্লক করে দেয়। জিএনআরএইচ কে ব্লক করে দিলে কি হবে, সব হরমোন কম আসবে। তো এফএসএইচ যদি কম হয়, ফলিকল কম তৈরি হবে, কম ম্যাচুরেশন হবে, হ্যাঁ, এবং ফাইনালি কি হবে, একটা হাইপোএস্ট্রোজেনিক স্টেট তৈরি হবে। আচ্ছা, এবং কোনো মিনস্ট্রেশন হবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে এলএইচও কমে যাবে। এলএইচ কমে গেলে কি হবে, আপনার এলএইচ সার্জ হবে না, এবং ফাইনালি ওভুলেশন হবে না, অ্যানোভুলেশন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা জানবো। আচ্ছা, তো এই যে ল্যাকটেশনটা আপু, ল্যাকটেশনটা কখন হয়? তো আমরা জানি যে কলোস্ট্রাম তো আপনার মানে প্রেগনেন্সির সময় চলে আসে কলোস্ট্রাম, আর আমার হচ্ছে অ্যাকচুয়াল কিন্তু আপনার মিল্ক সিক্রেশনটা শুরু হয় ডেলিভারির 3 নাম্বার অথবা 4 নাম্বার দিনে। তো এটা আমার প্রথম 2টা মানে ডেলিভারির পরে আমি তেমন সাফার করি নাই, কিন্তু এবার আমি দেখলাম যে আসলেই মানে মায়েরা যে বলে ব্রেস্ট মিল্ক আসতেছে না, এবং আমি খুবই ট্রাই করে ফাইনালি দেখলাম 2 দিন পরে ব্রেস্ট মিল্ক আসা শুরু করলো।